এখানে অঙ্গীকার থাকবে, এখানে প্রতিজ্ঞা থাকবে, এখানে শপথ থাকবে। একটা সঙ্গীতেও বা জাতীয় অ্যান্থেম যেটাকে বলি, সেখানে তো শপথ থাকবে। এখানে শপথের কোনো বাক্য আছে বলেন? কিছুই তো নাই এখানে। অতএব এইটা কোনো অবস্থায় একটা দেশের ন্যাশনাল অ্যান্থেম হতেই পারে না, জাতীয় সঙ্গীত হতেই পারে না। মানে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত তার এই আমার সোনার বাংলা, এই যে সঙ্গীতটি তিনি নিয়ে এসেছেন, এই সঙ্গীতটি মূলত তৎকালীন একজন বিখ্যাত বাউল শিল্পী যার নাম গগন হরকারার। গগন হরকারের তার একটা গান আছে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। এই গানের সুর নকল করে তিনি এই কবিতা রচনা করেছেন এবং গীতটি তিনি তৈরি করেছেন। আমি কোথায় পাবো তারে আমার সোনার বাংলা, আমার মনের মানুষ যে রে, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম, এটি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আসলে বিতর্কটি নতুন নয়, অনেক আগে বহুবারই বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই এটি নিয়ে তুমুল তর্ক করেছেন এবং তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন, আলাপ তুলেছেন, ন্যারেটিভ ছিল এখানে। আবার নতুন করে যেহেতু আলোচনাটি এসেছে, আপনাদের সামনে আমরা বিষয়টি স্পষ্ট করতে চাই। আমরা ন্যাশনাল অ্যান্থেম অর্থাৎ জাতীয় সঙ্গীত নিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটিকে নিয়ে আমরা যেই বিতর্ক বর্তমানে দেখতে পাচ্ছি, তাতে একটি পক্ষ সঙ্গীতের পক্ষে এবং তারা বলছেন এটি আমাদের ঐতিহ্য, আমরা গত স্বাধীনতা থেকে শুরু করে আমরা আজ পর্যন্ত এটাকে গেয়ে আসছি, এর সাথে আমাদের ভালোবাসা জড়িত, এটি আমাদের মুখে লেগে আছে, এটি আমাদের আবেগ ইত্যকার অনেক কিছু। আবার অন্যদিকে যারা আছেন তারা বলছেন যে না, আমরা 2024-এর যে গণবিপ্লব দেখেছি, এরপরে তো আমরা সব কিছুই পরিবর্তন করছি, অতএব এটিও আমাদের পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে তাদের অনেক যুক্তি রয়েছে। আমরা বিষয়টি একটু পর্যালোচনা করতে চাই। প্রথমত হচ্ছে আমরা একটু পেছনের ইতিহাসে যাই, যে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম যেটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ যেটি তৈরি করেছেন, সেটি কবে তৈরি হয়েছে এবং কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে 1905 সনে রবীন্দ্রনাথ তিনি এটি তৈরি করেন এবং তখন ক্যালকাটায় অর্থাৎ কলিকাতাতে যেই বণিক শ্রেণী, ধনিক শ্রেণী, জমিদার শ্রেণী যারা ছিল, যারা এই পূর্ব বাংলাকে শোষণ করতেন, তাদের পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর এই ভালোবাসার সঙ্গীতটি তিনি নির্মাণ করেছেন দুই বাংলাকে একত্রে রাখার এই নিমিত্তে, এবং তিনি এখানে অনেক আবেগ এবং উচ্ছ্বাস তিনি এখানে দেখিয়েছেন। তখনকার প্রেক্ষাপট কী ছিল আমরা যদি জানি, তখন ব্রিটিশরা যখন পাক ভারত উপমহাদেশ তারা শাসন করছিল, শোষণ করছিল বলতে গেলে সেটি মূলত অনেক যথাযথ বক্তব্য হবে। সেই সময় পূর্ব বাংলায় মূলত ব্রিটিশদের বিরুদ্ধে অনেক বেশি আন্দোলন তৈরি হয়েছে। পূর্ব বাংলাকে কোনো অবস্থায় তারা বাগে আনতে পারছিল না, সেই জন্যে পূর্ব বাংলায় তারা একটা প্রশাসনিক কেন্দ্র তৈরি করতে চেয়েছে এবং এই কারণে পূর্ব বাংলাকে তারা ভাগ করে দুই বাংলা তারা তৈরি করতে চেয়েছিল, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা। এই পূর্ব বাংলাকে ভাগ করার জন্য তারা বঙ্গভঙ্গ নামে একটা অর্ডিন্যান্স তারা জারি করে, কিন্তু এতে সবচেয়ে বেশি আহত হয় অথবা সেলফ ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্টে স্বার্থে আঘাত লাগে মূলত পশ্চিমবঙ্গে ক্যালকাটা কেন্দ্রিক যে জমিদার বা বণিক শ্রেণী ছিল, যারা নট নেসেসারিলি তারা এই অঞ্চলের লোকই ছিল না, বরং ওইখানকারই লোক, পশ্চিমবঙ্গের বা ওই অঞ্চলের তারা লোক, কিন্তু তারা এখানে জমিদারি করতো, এখানকার মানুষদেরকে তারা শোষণ করতো, তারা পর্যা বানাতো এবং এখানকার যত উৎপাদন আছে এগুলোর ভোগ তারা করতো। ফলে তারা যখন দেখেছে এটা যদি প্রশাসনিকভাবে আলাদা হয়ে যায়, তাহলে তো তারা ক্যালকাটা থেকে এখানে এসে থাকতে হবে হয়, কিন্তু এখানে তারা থাকার মতো ওই রকম জৌলুসপূর্ণ এখানে রাজধানী তৈরি হয়নি, এখানে যাতায়াত ব্যবস্থা বা ওই রকম ফ্যাসিলিটি, পাবলিক অ্যামেনিটিস এখানে তৈরি হয়নি, আবার এখানে তাদের জমিদারি প্রথাও তারা রাখতে পারবে না। ফলে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যায় এবং তাকে বলে যে দুই বাংলাকে একত্রিত করার জন্য আপনি একটা ইমোশনাল সঙ্গীত বা গীত আমাদেরকে উপহার দিন। সেই প্রেক্ষাপটে তিনি তৈরি করলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এবং এটা আসলে 25টি লাইন ধরে একটা গীত, পরবর্তীতে তিনি এটাকে গীতে রূপান্তরিত করেছেন। সেই 25টি লাইনের অর্ধেক প্রায় পরবর্তীতে বাংলার বা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরবর্তীতে নেওয়া হয়েছে এবং এটা 1972 সনে। এমনকি 1971 সনে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধেও কিন্তু এটা আমাদের মৌলিক আমাদের লিটারেচার অথবা আমাদের জাতীয় প্রতীক হিসেবে এটা কোথাও প্রতিভাত হয়নি। পরবর্তীতে 1972-এ যখন যৌথ বাহিনী অর্থাৎ বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ এবং তৎকালীন ভারতের যেই যৌথ বাহিনী যুদ্ধ করেছিল, তাদের
মাধ্যমে মূলত চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশিদের উপর এই সঙ্গীতটি। এবং দেখুন, কারণ এটি তো 1905-এ তৈরি হয়েছে এবং তৎকালীন একটা প্রেক্ষাপটে তৈরি হয়েছে, বরং এই অঞ্চলের মানুষের স্বার্থের বিরুদ্ধে এটি তৈরি হয়েছে। সেই কারণে এটাতে কোনো বাংলা দেশের শব্দটা পর্যন্ত এখানে উল্লেখ নেই। এটি দেশের জাতীয় সঙ্গীত হবে, সেখানে কি সেই দেশের নাম উল্লেখ থাকবে না? আপনি পৃথিবীর অন্যান্য দেশের জাতীয় সঙ্গীতগুলো দেখেন তো, সেখানে কি এই দেশের নাম নাই? অবশ্যই নাম আছে, থাকবে না? আমার দেশের জাতীয় সঙ্গীত, আমার দেশের নাম তো এখানে থাকবে। আবার একটা জাতীয় সঙ্গীতে থাকে কি, যদি আমরা সেই বিষয়টি দেখি তাহলে দেখব এখানে মৌলিক সবগুলো জিনিস এখানে অনুপস্থিত। মানে এখানে কেবল আছে আমার সোনার বাংলায়, এই গোটা গানটাতে আছে এখানকার প্রকৃতির কথা, এখানকার মাটির কথা, অথবা এখানকার যদি গাছগাছালির কথা, এখানকার পাখালির কথা, ইত্যকার ছাড়ার কোনো কিছুই নেই। এখানকার কাদামাটির কথা আছে, মেঠোপথের কথা আছে, এর বাইরে কোনো বক্তব্য এখানে নাই। কিন্তু একটা ন্যাশনাল অ্যানথেমে, অর্থাৎ একটা জাতীয় সঙ্গীতে কি থাকে আসলে? জাতীয় সঙ্গীতে সেখানে থাকে, সেখানে প্রত্যেকে উজ্জীবিত করতে ইস্যু থাকে, সেখানে ঘুমন্ত জাতিকে সেখানে জাগ্রত করতে হয়। কিন্তু এই সঙ্গীতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে এটা শোনার পর মানুষের ঘুম আসে। তো আমরা কি জাতিকে ঘুমিয়ে রাখতে চাই? আসলে ঘুমিয়ে রাখতে চেয়েছে একদল লোক, চেতনাবাজরা, যারা এখন চেতনার কথা বলেন এবং চেতনার কথা বলে তারা এটাকে কেন এটাকে পরিবর্তন করতে হবে, সবই কি পরিবর্তন করে দিতে হবে কিনা, এই ধোঁয়া যারা তুলছেন তারা কিন্তু চেতনার এই দাবি তুলে আমাদেরকে কোথায় নিয়ে পৌঁছেছেন। আমরা দেখি এই যে গত 50 বছর ধরে চেতনার বাণী আমাদেরকে শুনিয়ে গোটা জাতিকে কত ভাগে বিভক্ত করা হয়েছে, এবং এখানে আরও কত কিছু হয়েছে। যদি আমরা এখানকার তালিকার দিকে তাকাই তাহলে এখানে দেখব পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, এখানে গুম হয়েছে, খুন হয়েছে, টাকা পাচার হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এখানে আয়নাঘর তৈরি হয়েছে, 7 খুন তৈরি হয়েছে, দুর্নীতি তৈরি হয়েছে, ব্যাংক টাকাতি লুটতরাজ তৈরি হয়েছে, শাপলা চত্বরে মুসলমানদের সেখানে রক্ত গঙ্গা বসিয়ে দেওয়া হয়েছে, মসজিদে ঢুকে মানুষকে হত্যা করা হয়েছে, বাসার ভিতরে সাংবাদিককে হত্যা করা হয়েছে, সকল মন্ত্রণালয়কে দলীয়করণ করা হয়েছে, বর্ডার গার্ড একেবারে উন্মুক্ত করা হয়েছে, সেখানে ভিন দেশের কাছে আমাদের দাসত্ব তৈরি করা হয়েছে, এমন অসংখ্য চুক্তি করা হয়েছে যেগুলো আমাদের গোটা স্বার্থ এবং স্বাধীনতার বিরোধী, আমাদের সার্বভৌমত্বের বিরোধী। সেই বিষয়টি দেখেছি আমরা। এখানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, চিকিৎসা ব্যবস্থাকে পাশের দেশের হাতে তুলে দেওয়া হয়েছে, মানুষের সাধারণ যে মৌলিক অধিকার সেগুলোকে কেড়ে নেওয়া হয়েছে মানুষের কাছ থেকে, দেশের জনগণকে অবমূল্যায়ন করা হয়েছে, নিরীহ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে, আবরারকে হত্যা করা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এরকম অসংখ্য ঘটনা হয়েছে। এই চেতনাবাজরা তখন কোথায় ছিল? এরকম চেতনায় তখন তাদের আঘাতও লাগেনি, তখন তার এই বক্তব্য তোলেনি, বরং এখন যখন নতুন করে সব কিছুই পরিবর্তনের প্রশ্ন উঠেছে এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হলো জাতীয় সঙ্গীত, তখন তারা এই কথা বলে। আমরা 2 নম্বর এখানে যে বিষয়টি বলতে চাই তা হলো যে এখানে আমরা তো বলেছি চেতনার সত্যিকার অর্থে যে চেতনার কথা বলেছি, চেতনা এখানে একেবারেই নাই। আমাদের স্বাধীনতার বক্তব্য কি এখানে আছে বলেন? এবং আমাদের দেশকে রক্ষা করতে হবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এরকম কোনো কথা আছে? আপনি যদি এমনকি ফ্রান্সের যদি আপনি তাদের জাতীয় সঙ্গীতের দিকে তাকান তাহলে দেখবেন যে বলা হয়েছে যে নাগরিকরা তোমরা সৈনিকের মতো করে প্রস্তুত হও, তোমাদের দেশকে বেনিয়ারা যেন বা অন্যরা যেন দখল করে নিয়ে যেতে না পারে, তোমাদের ইয়েতে যেন, তোমাদের ভূমিতে যেন ওদের রক্ত ঝরে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে। এমনকি আপনি যদি তুরস্কের জাতীয় সঙ্গীতের দিকে তাকান তাহলে দেখবেন যে সেখানে তারা বলেছে এমন বক্তব্য যে রক্ত টকবক করে ওঠার মতো। এমনকি পার্শ্ববর্তী ভারতের যদি আপনি জাতীয় সঙ্গীতের দিকে তাকান তাহলে দেখবেন যে ঘুমন্ত মানুষ জাগ্রত হয়ে উঠতে হয়, অর্থাৎ তার রক্তকণিকাগুলো তখন প্রবাহিত হতে শুরু করে, তার মধ্যে তখন মানে উজ্জীবন আকাঙ্ক্ষা আসে, মৃত মানুষ জীবিত হয়ে যাবে এরকম পর্যন্ত অবস্থা সেখানে আছে। আর আমাদের ঘুম পাড়ানির গল্পের মতো করে আমাদেরকে জাতীয় সঙ্গীত দেওয়া হয়েছে। তাহলে এটা কি প্রশ্নবিদ্ধ না? এর চেয়ে আরও মৌলিক একটা প্রশ্নের জায়গা আছে যে আলাপটি অবশ্যই তোলা দরকার, তাহলে যে এখানে নৈতিকতার একটা বড় প্রশ্ন আছে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত তার এই আমার সোনার বাংলা এই যে সঙ্গীতটি তিনি নিয়ে এসেছেন, সঙ্গীতটি তিনি তৈরি করেছেন, এই সঙ্গীতটি মূলত তৎকালীন একজন বিখ্যাত বাউল শিল্পী যার নাম গগন হরকারার। গগন হরকারের তার একটা গান আছে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। এই গানের সুর নকল করে তিনি এই কবিতা রচনা করেছেন এবং গীতটি তিনি তৈরি করেছেন। যার সুরকে নকল করা হয়েছে তার প্রতি কি ক্রেডিট দেওয়ার প্রয়োজন নেই? রবীন্দ্রনাথ যদি বিশ্বকবি হন তাইলে এই ক্রেডিট কেন তিনি দেবেন না? আর যেখানে একটা যদি আমি চৌর্যবৃত্তি এটাকে নাও বলি, প্লেগিয়ারিজম যদি নাও বলি, একেবারে একাডেমিক ল্যাঙ্গুয়েজে যদি নাও বলি, তাহলে তো এটা এক ধরনের ডিসঅনেস্টি, একটা ডিসঅনেস্টির উপর ভিত্তি করে যে সঙ্গীতটি তৈরি হয়েছে, যার সুর কোনোদিন ক্রেডিট দেওয়া হয় না তার পক্ষ থেকে যে অমুকের কাছ থেকে আমি নিয়েছি, সেটি কীভাবে একটা দেশের, আমাদের মতো একটা দেশের জাতীয় সঙ্গীত তৈরি হয়? সেখানে তাহলে আমাদের ন্যাশনাল ক্যারেক্টারটা কোথায় গিয়ে দাঁড়ায়? যখন এই সঙ্গীতগুলো, যখন আমাদের ছাত্ররা যখন এগুলো গায় অথবা আমাদের লোকেরা যখন এগুলো গায়, তখন এটা কোথায় গিয়ে দাঁড়ায়? নিশ্চয়ই এরকম একটি নৈতিকতার প্রশ্ন এখানে আসে, এবং যারা প্রশ্ন তোলেন আমি তাদেরকে বলবো যে নৈতিকতার এই দিকটি আমাদের অবশ্যই দেখা দরকার। এবং এরপরে যে বিষয়টি
চতুর্থত যে বিষয়টি বলতে চাই তাহলে যে আমরা যখন 2024-এর গণবিপ্লব দেখেছি, আপনি কোনো বিপ্লবীর অথবা যারা ছাত্র সমন্বয়ক ছিলেন, ছাত্র আন্দোলন যারা করেছেন, সাধারণ মানুষ এবং সৈনিক, কারো মুখে কি এই কবিতা বা এই গানকে শুনেছেন, এই সঙ্গীতকে শুনেছেন যে না, তাকে উজ্জীবিত করা দরকার এই সঙ্গীত শুনে? তার মানে এটা আমাদের ন্যাশনাল ক্যারেক্টারে বা আমাদের ন্যাশনাল যে বিপ্লব, আমাদের যে রিফরমেশন, এখানে কোথাও এটা রিলেটই করে না, কোথাও এটার কোনো রিফ্লেকশনই আমরা দেখতে পাই না। তাহলে সেটা ন্যাশনাল অ্যানথেমের মধ্যে কীভাবে এটা আসে? আমরা বরং বলবো যে এটা আমাদের ন্যাশনাল অ্যানথেমের মধ্যে একেবারেই আসার মতো কোনো অবস্থাই না। এখন বিরোধিতা কারা করছে? আমরা দেখছি সেই যে চেতনাবাজরাই কেবলমাত্র বিরোধিতা করছে। একদিকে যারা একেবারেই এটার পেছনের ইতিহাস জানেন না, অথবা যারা অত্যন্ত আবেগে গা ভাসিয়ে দিয়েছেন, কারণ গত 50 বছর ধরে আমরা এটা গাইছি, অতএব এটাকে কেন পরিবর্তন করতে হবে, এই জাতীয় লোকেরা, অথবা শাহবাগী চেতনা যারা ধারণ করেন তারাই এটাকে তারা বলতে চান। প্রশ্ন হচ্ছে যে জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করা যায় কিনা? জাতীয় সঙ্গীত কি কোনো পবিত্র ধর্মগ্রন্থ নাকি এটি কোনো গ্রন্থ যে এটাকে ধর্মগ্রন্থ যেটাকে পরিবর্তন করা যাবে, নাকি এটা ঐশী কোনো বাণী যে এটাকে পরিবর্তন করা যাবে না? পৃথিবী থেকে নজির নাই জাতীয় সঙ্গীত পরিবর্তনের। আপনি যদি অস্ট্রিয়ার কথা বলেন, অস্ট্রেলিয়ার কথা বলেন, কানাডার কথা বলেন, এমনকি শ্রীলঙ্কার কথা বলেন, নেপালের কথা বলেন সদ্য, এমনকি আমরা যদি এই যে ধরুন ইরাকের কথা বলি, এরা তো তাদের ন্যাশনাল অ্যানথেমকে, তাদের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করেছে। এরকম পরিবর্তনের কথা বলেছে, তো পরিবর্তন বহু জায়গায় হয়। আমাদের এই দেশেও কি জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো কথা হয়নি? আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে 1975-এ খন্দকার মোশতাক আহমদ তিনি এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডক্টর দীন মোহাম্মদ স্যারকে দায়িত্ব দিয়ে একটা কমিটি গঠন করেছেন যে এটাকে পরিবর্তন করা দরকার। তিনি এটা নিয়ে বিস্তরে তিনি আলোচনা করেছেন এবং আলোচনা করার পর তিনি বললেন যে না, এটা আমাদের সংস্কৃতির সাথে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে এটা কোনো অবস্থায় যায় না। এই কারণে তিনি বলেছেন যে না, এর পরিবর্তে আমাদেরকে নতুন সঙ্গীত দিতে হবে। এবং তখন তিনি দুটো প্রস্তাব করেছেন। একটা হচ্ছে কবি নজরুলের চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এটি তিনি বলেছেন, অথবা ওই যে কবি ফররুখের পাঞ্জেরি, সেই বিখ্যাত কবিদের, তিনি বলেছেন এই দুটোর যে কোনো একটা আমাদের সাথে যায়, আমাদের ঐতিহ্যের সাথে যায়, আমাদের মূল্যবোধের সাথে যায়, আমাদের ইতিহাসের সাথে যায় এবং আমাদের সংস্কৃতির সাথে যায়। তাছাড়া আমাদের যে স্বাধীনতার যুদ্ধ যেটি হয়েছে তারও যে স্পিরিট রয়েছে, সেই স্পিরিটের সাথে যায়। আমাদের লোকজনকে যদি আমরা উজ্জীবিত করতে চাই, শত্রুদের বিরুদ্ধে যদি তাদেরকে অস্ত্র হাতে যদি তাদেরকে দাঁড়াতে হয়, তাহলে যেই প্রেরণা তাদেরকে দেওয়া দরকার, সেই প্রেরণা বা স্পিরিচুয়াল আধ্যাত্মিক চেতনা কিন্তু এর মধ্যে আছে। তারা এই কথা বলেছেন। এরপর এটা কিন্তু আর সামনে আগায় না, কারণ খন্দকার মোশতাকের এরপরে আবার এরপর কাউন্টার হয়েছে, আপনি জানেন। তারপরে 1979 সালে জিয়াউর রহমান সাহেব তিনি আবার এটাকে পরিবর্তন করার জন্য তিনি আবার কমিটি গঠন করেন এবং তৎকালীন আজিজুর রহমান তিনি এটাকে পরিবর্তন করার জন্য তিনি কমিটি গঠন করেন। এখনও যদি মন্ত্রণালয়ের নথিপত্রের মধ্যে এটা অন রেকর্ড আমরা বলছি, সেই নথিপত্রে এটা পাওয়া যাচ্ছে যে তখন তিনি এ কথা বলেছেন এটা আমাদের ঐতিহ্যের সাথে যায় না, ফলে এটাকে কোনো অবস্থায়, বরং এটা ভারতের জাতীয় সঙ্গীত, সেই প্রেক্ষাপটে এটাকে তৈরি করা হয়েছে, এরকম কথা বলে তিনি নোট অন রেকর্ড, এটা এখনও রেকর্ড আকারে মন্ত্রণালয়ে পাওয়া যাবে, তিনি বলেছেন যে না, এটা করা যাবে না। এবং তখন আপনি জানেন যে জিয়াউর রহমান কিন্তু নতুন করে একটা সঙ্গীত তৈরি করেছিলেন, জাতীয় সঙ্গীত, যেটি আমরা জানি প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, এবং প্রত্যেকটা জায়গায় এই জাতীয় সঙ্গীতের আমার সোনার বাংলা এর পাশাপাশি কিন্তু এটাও গাওয়া হতো। কিন্তু আনফর্চুনেটলি যখন 1981-তে জিয়াউর রহমান সাহেব যখন একটা কুয়ের মাধ্যমে তিনি যখন নিহত হন, এরপরে এই ইস্যুটি আবার ধামাচাপা পড়ে যায়। আবার এটা নতুন করে তৈরি হয় 1991 সনে, যখন আবার নতুন করে সরকার আসে, তখন এটা আবার নতুন করে আলাপ আলোচনা আসে। বিশেষ করে যখন জোট সরকার আসে 2001-এ, তখন এখানে মতিউর রহমান নিজামী সাহেব এবং অন্যান্যরা তারা মিলে আবার এখানে এই আলোচনাটা তোলেন। তারা এটা তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তারা পাঠান যে এটাকে পরিবর্তন করতে হবে, কারণ আমাদের স্পিরিটের সাথে যায় না। এবং এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হয়, সেটা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে এটা পাঠানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত যখন নেবে তখনই আবার অন্যান্য প্রায়োরিটি তাদের কাছে চলে আসে, তারা ওই বিষয়টি সম্পাদন করতে পারেনি। তার মানে আমরা বলছি যে এটা নতুন কোনো আলাপ নয়, এটা অনেক পুরান আলাপ, বহুবার এই আলাপ তুলেছে। অতএব এটাকে পরিবর্তন করা, এই আলাপ নতুন নয়, যারাকে নতুন বলে তারা এটাকে সাইড করে ফেলতে চান অথবা বলতে চান যে এটা নতুন, অন্যান্য পক্ষরা এটা তৈরি করেছে। বরং আমরা এখান থেকে দেখতে পাই যারা এই দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, এ দেশকে সত্যি করতে ভালোবাসেন, বরং এখানকার দেশকে অন্যের হাতে তুলে দিতে যারা চান না কখনোই, যারা বারবার এই দেশের সার্বভৌমত্বের জন্য তারা নতুন করে উজ্জীবিত হয়েছেন, তারা কিন্তু এটাকে পরিবর্তন করতে চেয়েছেন বারবার। আবার আমরা দেখি একটি দেশের সংবিধান পরিবর্তনের জন্য সর্বোচ্চ
মানে অঙ্গন থেকে পর্যন্ত আলাপ উঠছে এবং প্রত্যেকে কথা বলছেন যে আমাদের দেশের এই সংবিধানটি মূলত এইটা একটা স্বৈরতন্ত্রের রক্ষা কবচ। এবং আমি আমাদের এই যে জাতীয় সঙ্গীতের কথা বলবো, এটাও বারবার স্বৈরাচারদের বা স্বৈরতন্ত্রের রক্ষা কবচ হিসেবে এটা কাজ করেছে, বরং স্বৈরতন্ত্র জীবিত রাখার জন্য বারবার এটাকে সামনে নিয়ে আসা হয়েছে। তো ফলে সংবিধানে যেখানে পরিবর্তনের প্রশ্ন আসে বা আলোচনা হচ্ছে এবং সংবিধান পরিবর্তন হবেও, সেখানে জাতীয় সঙ্গীত পরিবর্তন হতেই পারে, এটা তো কোনো বিষয়ই না। অবশ্যই এটা হওয়ার দাবি রাখে এবং আমরা বলবো যে এটি অবশ্যই এটি হতে হবে। আমাদের এই জাতীয় সঙ্গীত নিয়ে এতটুকু কথা বলার পর আমরা যদি এবার শরিয়ার দৃষ্টিভঙ্গিটা একটু রাখি, তাহলে আমরা বলি যে দেখুন তো, এই জাতীয় সঙ্গীত আমাদের দেশের মাদ্রাসায় যারা পড়ে, এখানে লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসায় পড়ে, তারা কি এই জাতীয় সঙ্গীত গ্রহণ করেছে? তারা গ্রহণ করেনি। তারা কেন গ্রহণ করেনি? একদিকে তাদের বক্তব্য অনুসারের মধ্যে শিরক আছে, আমি সেই শিরকি আলোচনা এখানে যাচ্ছি না, কিন্তু আমি এখানে আবেগের একটা কথা বলি। একটা সঙ্গীতে যখন থাকে, যখন ওমা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, এটা কি নয়ন জলে ভাসার জিনিস? একটা রাষ্ট্রের যারা রক্ষা কবচ হবে, রাষ্ট্রের যারা শক্তিশালী বাহিনী হবে, অথবা রাষ্ট্রকে যারা নেতৃত্ব প্রদান করবে, রাষ্ট্রকে যারা ইন্টেলেকচুয়ালি, ফাইন্যান্সিয়ালি অথবা ধরুন বুদ্ধিবৃত্তিকভাবে, সাংস্কৃতিকভাবে নেতৃত্ব প্রদান করবে, তারা কি নয়ন জলে ভাসার কথা? তারা কি কাঁদবে বসে বসে, নাকি তারা গর্জে উঠবে? এটা তো গর্জে ওঠার আলোচনা, এখানে কাঁদার আলোচনা, ননসেন্সিক্যাল একটা ডিসকাশন। এটা আমাদের মতে এটা একটা সর্বত্র একটা দেশাত্মবোধক গান হতে পারে। দেশাত্মবোধক গান হিসেবে থাকুক, সমস্যা কি, আরও বহু দেশাত্মবোধক গান হতে পারে। সেই কারণে আমাদের এখানকার যারা মাদ্রাসার ছাত্র বা যারা রিলিজিয়াসলি তারা দিনকে প্রচণ্ডভাবে ভালোবাসেন, তারা দেখেছেন এর মধ্যে একদিকে আসে শিরকের গন্ধ আছে তাদের ভাষায়, কারণ এখানে মায়ের চরণ ধুলা ইত্যাদি বলতে তারা মনে করেছেন এটাকে কালীকে বলা হচ্ছে, সেটা তাদের ডিসকোর্স, আমি সেই আলোচনাটাতে যদি নাও যাই। কিন্তু আমি এখানে যেটা বলতে চাই যে তারা এটাকে গ্রহণ করতে পারেনি, দুই কারণে গ্রহণ করতে পারেনি। এক কারণ তো শিরকের কথা বলছি, দ্বিতীয় কারণ কিন্তু এখানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের যে ঐতিহ্য, মাদ্রাসা ছাত্রদের তাদের যে ঐতিহ্য, অথবা আমরা স্বাধীনতার মাধ্যমে যে একটা ঐক্যবদ্ধ জাতিগোষ্ঠী আমরা দেখতে চেয়েছি, তার কি আলোচনা এখানে আছে? তার আলোচনা এখানে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হলো, বৈষম্য বিরোধী আন্দোলনের পর এটা রেলেভেন্ট হয় কীভাবে? এটা তো ডিসকাশনে আসেই না, বরং এটাকে আমাদেরকে অবশ্যই পরিবর্তন করার ইস্যু অবশ্যই আছে। আমাদের এমন একটা জিনিস থাকা দরকার, এটা আমাদেরকে উজ্জীবিত করবে, আমাদেরকে দেশ রক্ষা করার জন্য, প্রয়োজন আমাদের জীবনকে দেওয়ার জন্যে উদ্বুদ্ধ করতে হবে। ছাত্র যখন পড়বে তখন তারা এখান থেকে অনুপ্রেরণা পাবে, এখানে অঙ্গীকার থাকবে, এখানে প্রতিজ্ঞা থাকবে, এখানে শপথ থাকবে। একটা সঙ্গীতেও বা জাতীয় অ্যান্থেম যেটাকে বলি, সেখানে তো শপথ থাকবে, এখানে শপথের কোনো বাক্য আছে বলেন? কিছুই তো নাই এখানে। অতএব এইটা কোনো অবস্থায় একটা দেশের ন্যাশনাল অ্যান্থেম হতেই পারে না, জাতীয় সঙ্গীত হতেই পারে না। আর আমাদের যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে বলি, তাহলে বলবো এটা তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা দাবি তুলবো এটাকে পরিবর্তন করতে হবে, কমিটি গঠন করা হোক হাই প্রোফাইলের, যারা দেখবেন যে আমাদের এখানকার জাতিসত্তা, আমাদের ঐতিহ্য, আমাদের যতগুলো যুদ্ধ হয়েছে, একেবারে সর্বশেষ 2024-এর যুদ্ধ পর্যন্ত, এই যুদ্ধের যে স্পিরিট আছে, এই সব কিছু যেন এখানে ধারণ করে। এখানকার অধিকাংশ মানুষের তাদের কৃষ্টি কালচার যেন এখানে তৈরি হয়। আমাদের ছাত্র জনতা যখন এটা পড়বে, অথবা আমাদের সৈনিকরা, সেনাবাহিনী, আমাদের পুলিশ, আমাদের বিডিআর, এরা যখন পড়বে, অথবা যদি আমাদের মানে সাপোর্টিভ যে সকল অক্সিলারি বাহিনীগুলো আছে, এরা যখন পড়ে, এমনকি মাদ্রাসা ছাত্ররা তারা পড়তে কোনোদিন কুণ্ঠাবোধ করবে না। এমনকি আমরা আমাদের মসজিদের মেম্বার থেকে বলতে পারবো যে এই বক্তব্য এরকম হওয়া দরকার। সেই জিনিস এখানে অবশ্যই আসা দরকার, এমনভাবে একটা জিনিস তৈরি হওয়া দরকার। আমাদের জাতীয় সঙ্গীত কেন অন্য দেশের কারো কাছ থেকে আমাদের ধার করতে হবে? তার ঐতিহ্য কি জানা নাই? এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা কি তিনি করেন না? এটিকে অন রেকর্ড না? এটা কি কেউ অস্বীকার করতে পারবে? তিনি কি বলেন নাই এখানকার চাষা ভূষাদের জন্য কেন বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে? এখানকার স্বার্থের বিরুদ্ধে যিনি কাজ করেছেন, তিনি থাকেন অন্য দেশে, আবার এখানে তার জমিদারি আছে। আমরা তাকে বিভিন্ন আমরা তো লিটারেচার পড়ি, বিভিন্ন কবি বা সাহিত্যিকের লেখা আমরা পড়ি, আমরাও তার সাহিত্য পড়বো, এবং আমি পার্সোনালি নিজেও পড়ি। আমার সেখানে বহু গ্রন্থ আছে, তার অধিকাংশ গ্রন্থ আমার পড়া। তো সেটা একটা ভিন্ন জিনিস, কিন্তু সেটাকে কেন জাতীয় সঙ্গীত বানাতে হবে, যেটা আমাদের জাতিসত্তার চরিত্রকে ইঙ্গিত করবে, আমাদের চরিত্রকে নির্মাণ করবে, অথবা আমাদের জাতিসত্তার উন্মেষ ঘটাবে, আমাদের গোটা অস্তিত্ব যেটা আছে, আমাদের যে স্বকীয়তা আছে সেটার বহিঃপ্রকাশ ঘটাবে, এমন সঙ্গীতও বা এমন জাতীয় সঙ্গীতই তো আমাদের আসা দরকার। এর বাইরে কোনো কিছুই আমরা অবশ্যই গ্রহণ করব না, বা আমরা অবশ্যই এটা নেব না। আলাপটা তুলে রাখলাম, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারাও অবশ্যই এই আলাপ অবশ্যই সামনে নিয়ে আসবেন, এবং সমস্যারে আমরা বলতে চাই এই সঙ্গীতের পরিবর্তন চাই, অবশ্যই চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকারের অর্থে স্বাধীন বাংলাদেশ
বিনির্মাণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।